আজকে সকালে আমি নুরুল হক নূরকে দেখতে এসেছি। আমি যখন আসি সকাল 11টার দিকে তিনি ঘুমিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি 12:30টার দিকে যখন ঘুম থেকে উঠেছেন আমি তার কাছে গিয়ে বসেছি এবং আমি দেখেছি যে তিনি যখন একটু বসার চেষ্টা করছেন তার যখন কাশি আসছে, কাশির সাথে তার ব্লিডিং হচ্ছে। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনো পর্যন্ত নুরুল হক নূরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তিনি যখন কথা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাঈদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। ভিপি নুরুল হক নূরের আসলে শারীরিক অবস্থা কি? আমরা কি ডাক্তারদের কথা মনোযোগ দেব নাকি রাশেদ খানের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ভিপি নুরুল হক নূরকে নিয়ে এ কেমন দুঃসংবাদ দিল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নুরুল হক নূরের শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে, কিছু মনে রাখতে পারছে না সে। বলা যায় রীতিমতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে ভিপি নুরুল হক নূর। তার মাথায় আঘাতের কারণে তার মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে রয়েছে তার মস্তিষ্কে এবং প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সেই কারণেই এই ঘটনা ঘটছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেও সরকার সেই বিষয়ে গড়িমসি করছে বলেও অভিযোগ তুলেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ভিপি নূরের সার্বিক অবস্থা বর্তমান কী পরিস্থিতি রয়েছে, তাকে বিদেশ নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য যে আশ্বাস দিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা কত দূর এগুলো এবং কতদিন পরে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে, আদৌ কি দেশের বাইরে নিয়ে যাবে সরকার ভিপি নূরের চিকিৎসার জন্য? চলুন কথা না বাড়িয়ে আমরা রাশেদ খানের মুখ থেকে বিস্তারিত জেনে আসব এবং অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের মুখ থেকে আমরা শুনব যে ভিপি নূরের ওপরে যে লাঠিচার্জের ঘটনা ঘটেছে তার উপরে যে অতর্কিত হামলা করা হয়েছে, এই হামলার নিন্দা প্রতিবাদ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ব্যক্তিরা কি বলছে সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। আজকে সকালে আমি নুরুল হক নূরকে দেখতে এসেছি। আমি যখন আসি সকাল 11টার দিকে তিনি ঘুমিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি 12:30টার দিকে যখন ঘুম থেকে উঠেছেন আমি তার কাছে গিয়ে বসেছি এবং আমি দেখেছি যে তিনি যখন একটু বসার চেষ্টা করছেন তার যখন কাশি আসছে, কাশির সাথে তার ব্লিডিং হচ্ছে। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনো পর্যন্ত নুরুল হক নূরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আজকে আমি তার যে বর্তমান অবস্থা সেটি আপনাদের মাঝে তুলে ধরছি। নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তিনি যখন কথা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না। আবার কিছুটা তিনি মানে অগোছালোভাবে কথা বলছেন। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলে শর্ট টাইম মেমোরি তিনি লস করছেন। যেমন তিনি 2 ঘন্টা আগেই ওষুধ খেয়েছেন কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কিনা। এছাড়া তিনি যখন কথা বলছেন তখন কথার মধ্যেই অনেকটা ঘুমিয়ে পড়ছেন। যারা তার পর্যবেক্ষণে রয়েছে পরিবারের সদস্যরা এবং নার্স, তাদের সাথে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি। এবং নুরুল হক নূর যখন ওয়াশরুমে যাচ্ছেন বা ঘুম থেকে উঠে তিনি নাস্তা করবেন, নাস্তা বলতে তাকে তো আসলে শক্ত খাবার খাওয়ানো যাচ্ছে না, তরল খাবার, তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, অর্থাৎ তার নিজের দেহের উপরে নিজের ব্যালেন্স নাই। এখনো পর্যন্ত তার চোয়ালের
হাড় ভাঙ্গা, নাকের হাড় এখনো পর্যন্ত ভাঙ্গা, যে কারণে তার সর্দি এটার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তারা চায় না নুরুল হক নূর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। যেটি মির্জা আব্বাস ভাই বললেন, পরিকল্পিতভাবে ছাড়া কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না। তিনি নিজেই তো আপনাদের সামনে বর্ণনা করলেন যে তিনি নুরুল হক নূরকে কি অবস্থায় আসলে দেখে আসলেন। নুরুল হক নূরের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। নুরুল হক নূর তিনি এই প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা আপনারা সকলে জানেন। নুরুল হক নূরকে দিয়ে শুরু হয়েছে, এরপরে অন্যান্য যারা আগ্রাসন বিরোধী নেতা, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা, একে একে তাদেরকে এইভাবে মেরে আইসিইউতে পাঠানো হবে। আমি আর দুটি বিষয়ে কথা বলতে চাই। গতকাল আমরা লক্ষ্য করলাম শাহবাগে আমাদের একটি সংহতি সমাবেশ ছিল। সেই সংহতি সমাবেশে 30টির বেশি রাজনৈতিক দল, যারা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, 12 দলীয় জোটের অন্তর্ভুক্ত দলগুলো, এছাড়া অন্যান্য ইসলামিক দল, বাম প্রগতিশীল দল, মধ্যপন্থী দল, তারা এই সংহতি সমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং তারা নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তার বিচার দাবি করেছেন। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দলের দোষরদের বিচার দাবি এবং নিষিদ্ধ দাবি করেছেন। কালকে একটি সফল প্রোগ্রাম আমরা শাহবাগে শেষ করেছি। এরপর আমরা লক্ষ্য করলাম যে আমরা কার্যালয়ে অনেকে ফিরে গিয়েছি। কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে, এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী দোসর তিনি বলছেন যে এই ঘটনার সাথে নাকি গণ অধিকার পরিষদ জড়িত। আমাদের স্পষ্ট বক্তব্য, গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা প্রধান উপদেষ্টা বরাবর জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে স্মারকলিপি দিয়েছি, সেটা প্রায় 7-8 মাস আগে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমরা ওই একই সময়ে স্মারকলিপি প্রদান করেছি। মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বিষয়টি জানিয়েছি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি, 14 দল একই ধরনের অপরাধ করেছে। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন। কিন্তু বলা হচ্ছে হঠাৎ করে নাকি আমরা এই আন্দোলন শুরু করেছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা সব সময় জাতির কাছে আপনারা সত্য এবং সঠিক নিউজ তুলে ধরেন। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, গণ অধিকার পরিষদ যে ধারাবাহিকভাবে এই আন্দোলন করছে, এইটা নতুন কোনো আন্দোলন নয়, সেইটা আপনারা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবেন। জাতীয় পার্টির কার্যালয়ে যে স্যাবোটাজ হয়েছে, এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয়। এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সংহতি সমাবেশ করেছি, তাদের কেউ এই ঘটনার সাথে তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের দোসর, সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে। ওর অত বড় স্পর্ধা কিভাবে হয়? পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতারা সেখানে মিছিল করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে। এইটা পুলিশের ভূমিকা হতে পারে না। আমরা দেখেছি গতকাল আওয়ামী লীগ তেজগাঁওতে বড় মিছিল করেছে। সরকার যদি, প্রশাসন যদি, আর্মি, র্যাব, বিজিবি এবং যারা যৌথ বাহিনীতে রয়েছে পুলিশ, তারা যদি এই আওয়ামী লীগকে প্রতিহত না করে, আমরা ধরে নিব সরকারের একটি মহল, প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে মাঠে নামাচ্ছে। এবং আমাদের কাছে স্পষ্ট তথ্য রয়েছে, জাতীয় পার্টিকে আগামীতে বিরোধী দল বানাতে বাংলাদেশের একটি মহল এবং ভারতীয় যারা এজেন্ট রয়েছে তারা তৎপর। স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে আগামী থেকে সরকারি দল হবে, কে বিরোধী দল হবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে। প্রশাসনের কেউ, গোয়েন্দা সংস্থার কেউ, সরকারের কেউ, এমনকি ভারতের কেউ এ বিষয়ে ন্যূনতম নাক গলাতে পারবে না। আমার সর্বশেষ কথা হলো, শামীম হায়দার পাটোয়ারি এবং জিএম কাদের তারা যখন 24 সালে নির্বাচন করে, আপনারা খেয়াল করবেন তাদের পোস্টারে লেখা যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত, অর্থাৎ এরা ফ্যাসিবাদের একনিষ্ঠ দোসর। বাংলার মাটিতে জাতীয় পার্টি কোন রাজনীতি করতে পারবে না, আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না। এইটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা এর মানে এই নয়
এই গণতান্ত্রিক আন্দোলন আমরা কোনো স্যাবোটেজের পর্যায়ে নিয়ে যাব। জাতীয় পার্টির কার্যালয়ে যারা হামলা করেছে সেই হামলা অগ্নিসংযোগের সাথে গণ অধিকার পরিষদের ন্যূনতম সম্পর্ক সংশ্লিষ্টতা নাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদকে যে নিষিদ্ধ দাবি করেছে, আমি সরকারকে বলবো ফ্যাসিবাদের এই দশরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জিএম কাদের কেন গ্রেপ্তার হচ্ছে না? ভারতের অনুগত দাস ভারত থেকে ফিরে এসে বলেছে সে ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে বলতে পারবে না। সুতরাং এই অনুগত দাসকে এই বাংলাদেশের আধিপত্য বিরোধী শক্তি কোনো রাজনীতি করতে দিবে না। সর্বশেষ কথা হলো, আজকে আমাদেরকে নানানজন নানান ভাবে দোষারোপ করছে। কথা ক্লিয়ার, এই সব দোষারোপ করে কোনো কাজ হবে না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট এবং তার দোসরদের বিনাশ হবে, গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে। কেউ রাজপথে থাকুক আর না থাকুক, আমরা ইনশাল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবো। কেউ ফ্যাসিবাদকে এবং তার দোসরকে রক্ষা করতে আসবেন না। যদি কেউ রক্ষা করতে আসেন, তাদের পরিণতি কিন্তু ওই হাসিনার মতন হবে। বাংলার বাড়িতে ফ্যাসিবাদ এবং তার দোসরদের কোনো ঠাঁই হবে না। डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। उसकी बात क्या है? हम क्या कर रहे हैं? খেয়াল আসছে, আমি তো নিউজ করবো। শর্ট টাইম মেমোরি লস হয় আমার, মাঝে মাঝে ক্যারেক্টার ভুলে যাই যে হাম কন হ্যাঁ, কাহা সে আয়ে হ্যাঁ। দর্শক, আপনাদের একটা ছবির কথা খেয়াল থাকার কথা, গজনির ছবি, আমির খানের সেই ঐতিহাসিক বিখ্যাত একটা ছবি, যে নায়িকা মরার পরে ওই হাতুড়ির আঘাতে আমির খানের শর্ট টাইম মেমোরি লস হয়ে যায়। অনেক সময় ভুলে যায় সে একটা কাজের মধ্যে যা, সে ভুলে যায় যে সে কে, পরে আবার মেমোরি খেয়াল আসে। যাই হোক, ভিপি নুরুল হক নূরের আসলে শারীরিক অবস্থা কি? আমরা কি ডাক্তারদের কথা মনোযোগ দেবো নাকি রাশেদ খানের? এখন রাশেদ খান মাঝে মাঝে এমন উদ্ভট বক্তব্য নিয়ে আসেন, যেটা মেডিকেল বোর্ড যেটা সরকার গঠন করলো, হাসপাতালের যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা যেটা বলছে, আর রাশেদ খান কই থেকে না জানি ভিন্ন রকম মন্তব্য করেন যে এই মুহূর্তে ভিপি নুরুল হক নূরের শর্ট টার্ম মেমোরি লস, মানে গজনি ছবির নায়ক আমির খানের মতো। ভিপি নুরের চিকিৎসা নিয়ে আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে বোর্ড তৈরি হয়েছে, তারা বলেছে যে বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব, এমনকি তিনি আস্তে আস্তে আগের থেকে ভালো। এমনি মস্তিষ্কে যেহেতু আঘাত পেয়েছে, রক্তক্ষরণ হচ্ছে অথবা ভেতরে জমে থাকা জমাট রক্ত এগুলো বের হচ্ছে, আর মোটামুটি সবকিছু মিলে ভালো। কিন্তু রাশেদ খান প্রতিদিন একবার গণমাধ্যমকে চাঙা রাখা ট্রাই করছেন যে ভিপি নূরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটি মহল, আরে বাবা কোন সেই মহল? এই যে রাজনীতিবিদদের কথায় কথায় একটি মহল, ক্যামেরা দেখলেই একটা কথা। এটা দেখবেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতো নিজেরাই যে একটি মহল, একটি দল অথবা একটা সংগঠন অথবা একটা টিম, চায় না। তো রাশেদের বক্তব্য হচ্ছে একটি মহল ভিপি নূরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে সক্রিয়ভাবে কাজ করছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বাগান গেট, সেখানে তিনি বলছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে, কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। এখন নূরের যে শর্ট টাইম মেমোরি লস হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? রাশেদ বলছেন যে নূর যখন কথা বলতে যাচ্ছেন, তার পুরো কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না, অগোছালো কথা বলছেন। 2 ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন যে ওষুধ খেয়েছেন কিনা। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত নয়। তবে শেষের যে অংশটা তিনি বলছেন যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়া, হতে পারে ক্লান্তি, মারের পরিমাণ বেশি ছিল, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, সেটাও শারীরিক দুর্বলতার ভীষণ হতে পারে, অথবা মানে ইন্টারনাল কোনো ফ্র্যাকচার আছে কিনা, নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই, হয়তো একটা ট্রমা গেছে, কারণ সেনাবাহিনী পুলিশ একসাথে যে মাইট দিচ্ছে বা পেছন থেকে যে লোকটা আঘাত করছে, সো ইটস ট্রমা থেকে বের হওয়া একটা সময়ের বিষয়। আর বাকি যেগুলা যে অনেক সময় ওষুধ খায়া ভুলে যাচ্ছেন, আমাদের এরকম হয়, টুকটাক অসুস্থতার সময় হয়। এখন আসলে বিষয়টা কি? রাশেদ খান কি প্রতিদিন নতুন করে গণমাধ্যমকে চাঙ্গা রাখার জন্য একটা ডায়লগ দিচ্ছেন, নাকি আসলে ভিপি নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে? কিন্তু আমরা ডাক্তারদের কোনো বক্তব্য এরকম শুনি নাই। ডাক্তাররা বলছে তার অবস্থা উন্নতির দিকে, আর আশঙ্কাজনক অবস্থা কাটানোর পরে আইসিইউ থেকে বের করে তাকে কেবিনে ট্রান্সফার করা হয়েছে। তবে তার একটু একা থাকা দরকার। এই যে মানুষ প্রতিদিন যাচ্ছে, রাজনৈতিক নেতারা, সেখান থেকে হয়তো একটা চাপ তৈরি হচ্ছে, সেটা বন্ধ করলে বেটার হয়। তো যাই হোক, আমরা চাই ডাক্তারদের একটা ব্রিফিং যে আসলে বিপিনের অবস্থা কি। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাইদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন।
জাতীয় পার্টিকে যদি হজম করা হয়, একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি, তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, 14 দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে। কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই, আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে। আমরা এখানে একটা কথা বলে যাব, আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না, জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না। তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয়, একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, নূরকে যারা হামলা করেছেন, আমাদের মাথায় রাখতে হবে, নূরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন। আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায়, শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সমাজের নেতৃবৃন্দ মাথায় যেন রাখে, আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি অবাক হই, খুব বিস্মিত হই, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামনে আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাঈদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে, আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না, আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আওয়ামী দোষর মুক্ত করতে কি তারা সক্ষম হবে? আসুন, বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল। আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে, অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের পরে হামলাকারীদের বিচারের কথা বলতে। আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে। আসুন, সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে। প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হয়েছে। নূর বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পরিচিত একজন রাজনৈতিক নেতা। তো তার উপর পুলিশ যারা আক্রমণ করছে তারা চীনেই আক্রমণ করছে। জনগণের সামনে একজন রাজনৈতিক নেতাকে আক্রমণ করে জনগণের মধ্যে আসলে এর চাইতে অনেক বড় রকমের উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কাজ করেছে। তারা উশৃঙ্খলতা ভঙ্গ করার জন্য করে নাই, তারা বরং আশা করছিল যে এইখান থেকে একটা বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক উশৃঙ্খলতা কিংবা বিশৃঙ্খলা তৈরি হবে, যেটার উপরে দাঁড়ায় তারা গোলা পানিতে কোনো মৎস্য শিকার করতে পারবে। সেইটাই দেশের জনগণ আসলে হয় না। কেউ কেউ বলছে জেএম কাদেরকে শেল্টার দিতে নূরের উপরে হামলা করেছে একটা গ্রুপ বা একটা মহল। তারা কারা বা এটা কি কেন হলো, আপনার কাছে কি মনে হয়? প্রথমত আমি এটা জানি না যে আসলে এর পেছনের আসলে রহস্যগুলি কি, এটা আমার জানা না। কিন্তু সাধারণভাবে আপনাদের চোখে কিংবা আমাদের চোখে, সাধারণ মানুষের চোখে যেটা আমি দেখি, এটা হচ্ছে নূর কিংবা নূরের এই সংগঠন ফেসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াই ধরে সক্রিয় একটা সংগঠন ছিল। আমরা একসাথে অনেক আন্দোলনে একসাথে লড়াই করছি। কিন্তু এই সরকার আসার পরে এই যে আন্দোলনকারী শক্তির উপরে যে মাত্রায় ধরেন আক্রমণটা হলো, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আক্রমণ। আমরা দেখলাম পুলিশ সেখানে আক্রমণ করতেছে, এমনকি সেনাবাহিনী সেখানে আক্রমণের মধ্যে আছে। এই বিষয়টা হচ্ছে খুবই ভয়াবহ। আমরা ফেসিবাদ তাড়ানোর জন্যে রাজনৈতিক দলগুলি কথা বললে তার উপরে চড়াও হবে, তাকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত হবে। এই জন্য তো আসলে হাসিনাকে সরানো হয় না। হাসিনাকে সরানো হয়েছে রাজনৈতিক দল, অরাজনৈতিক মানুষ, অদলীয় মানুষ, সমস্ত মানুষ তার মতামত শান্তিপূর্ণ পথে আসলে সে ব্যক্ত করবে পারবে। নূর যখন আসলে কথা বলার জন্য যে পরিবেশটা আমরা দেখতেছি, যেটা আপনাদের মাধ্যমে ভিডিওতে দেখা যায়, সেটা হচ্ছে সে তার অফিসের নিচে একটা সাংবাদিক সম্মেলনে কথা বলতে চাচ্ছিল। সেই সময়ের আক্রমণটা কোনোভাবেই তার কোনো উস্কানিমূলক আচরণের প্রেক্ষিতে তার উপরে বল প্রয়োগ হয়েছে এরকম না। তারপরে যে বল প্রয়োগ হয়েছে সেই বল প্রয়োগ কোনো প্রশাসনিক বল প্রয়োগের মাত্রা যেটা থাকে সেই মাত্রার মধ্যে ছিল এরকম না। এবং সেনাবাহিনীকে বহুবার বহু মবের বিরুদ্ধে, বহু ধরনের সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কেন তাদেরকে সক্রিয় করা হচ্ছে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও, সেইটা নিয়ে সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টিজ
এবং জনগণের দিক থেকে অনেক অসন্তোষ থাকার পরেও তাদেরকে সেই সমস্ত ক্ষেত্রে আসলে সক্রিয় হইতে দেখা যায়। কিন্তু এই নূরের উপরে কিংবা তাদের উপরে যখন সক্রিয় হলো, সেই জিনিসটার প্রেক্ষাপটটা আসলে কোনোভাবেই এই জিনিসের সাথে মিলে না। সেদিক থেকে এটা মনেই হয় যে এইটা সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান কিংবা পুলিশের মতো একটা প্রতিষ্ঠান, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারো না কারো আসলে নির্দেশ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনা ঘটায় নাই। এখন যারা নির্দেশ দিল, এই জন্য এখানে তো একটা তদন্ত কমিটি করার কথা, সেটা এখনো পর্যন্ত সেই তদন্ত কমিটিটাকে দৃশ্যমান হচ্ছে না। তো তদন্ত কমিটি করা দরকার, এবং সেখানে কারা জড়িত, কোন প্রতিষ্ঠান কিংবা কোন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কারা তাদের ব্যক্তিগত রাজনৈতিক অভিলাষ কিংবা আসলে তাদের ব্যক্তিগত রাজনৈতিক চুক্তি বাস্তবায়ন করার জন্য চেষ্টা নিচ্ছে, সেটা চিহ্নিত করা দরকার এবং তাদের বিচার হওয়া দরকার। যে আমরা দেখলাম যে হামলাটা করা হয়েছে, হামলাটা জঘন্যভাবে, আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন যে পুলিশ যখন আত্মরক্ষার জন্য বা কোনো কিছু রক্ষার জন্য যদি প্রতিরোধে দাঁড়ায়, তাহলে পুলিশ সাধারণ জনগণ বা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়াক, আমরা ধরে নিলাম সন্ত্রাসী দল তারা প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে, কিন্তু তারা মারতে গেলে তারা কতটুকু মারতে পারে, কোন লিমিটে মারতে পারে? না, প্রথমত তো এটা আমি আবারও বলি যে এটা হচ্ছে পুলিশের দিক থেকে এবং সেনাবাহিনীর দিক থেকে স্পষ্ট অপরাধ। কারণ এইটা আপনি কোনো একটা জিনিসকে, এরকম কোনো একটা বিশৃঙ্খলা এখানে হচ্ছিল না তখন, যে আপনি সেই বিশৃঙ্খলাটাকে আসলে ডিসপার্স করতে পারেন। পুলিশ একটা জিনিসকে একটা অবৈধ কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা যদি জনগোষ্ঠী, সেটা রাজনৈতিক হইতে পারে, অরাজনৈতিক হইতে পারে, কোনো একটা গ্রুপ যখন আসলে আক্রমণাত্মক থাকে কিংবা আসলে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাটা আসলে ভেঙে পড়ার অবস্থা হয়, সেই রকম সময় তাদেরকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ছত্রভঙ্গ করার জন্য মৃদু আসলে বল প্রয়োগ করতে পারে, এবং সেটা পরিস্থিতি অনুযায়ী সেটার এক ধরনের গাইডলাইন আছে পুলিশের জন্য। কিন্তু এখানে কোনো বল প্রয়োগের কোনো প্রেক্ষাপটই ছিল না। এইখানকার যদি এর আগের কোনো ঘটনা ঘটে থাকে সেটার জন্য তারা আলাদা ব্যবস্থা নিতে পারত, কিন্তু তখন হচ্ছে নিজেই তাদের যে দলের লোকদের তাদেরকে আসলে শান্ত করতেছিল, তারা আসলে প্রেসের সামনে কথা বলার জন্য প্রস্তুতি নিতেছিল। তখনকার যে আক্রমণ, এই আক্রমণ তো হচ্ছে অকারণ এবং এটা অপরাধমূলক আক্রমণ। এইটা এবং মুহূর্ত ধরেন এইরকম কোনো একটা অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি না, নূর বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পরিচিত একজন রাজনৈতিক নেতা, তাকে ব্যক্তিগতভাবেই অনেক মানুষ এখানে চিনে। তো তার উপর পুলিশ যারা আক্রমণ করছে তারা চিনেই আক্রমণ করছে এবং তারা চূড়ান্ত আক্রোশের বশে আক্রমণ করছে। সেইটাকে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হিসাবে নেওয়ার কোনো প্রেক্ষাপট এখানে ছিল না। তবে সেই জন্যে যারা এখানে কাজটা করছে, আমি বললাম আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বে পড়ে কিংবা আসলে সেনাবাহিনীর ঊর্ধ্বে পড়ে, তারা সেনা শৃঙ্খলা এবং পুলিশের শৃঙ্খলা ভঙ্গ করে তারা তাদের নিজেদের অথবা কারো দ্বারা আসলে প্ররোচিত হয়ে তারা তাদের বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করে বাহিনীর বিরুদ্ধে অপরাধ করেছে, বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং জনগণের সাথে আসলে জনগণের সামনে একজন রাজনৈতিক নেতাকে আক্রমণ করে জনগণের মধ্যে আসলে এর চাইতে অনেক বড় রকমের উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কাজ করেছে। তারা উশৃঙ্খলতা ভঙ্গ করার জন্য করে নাই, তারা বরং আশা করছিল যে এইখান থেকে একটা বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক উশৃঙ্খলতা কিংবা বিশৃঙ্খলা তৈরি হবে, যেটার উপরে দাঁড়ায় তারা গোলা পানিতে কোনো মৎস্য শিকার করতে পারবে। সেইটাই দেশের জনগণ আসলে হয় নাই, করে নাই। সেই জন্য জনগণকে ধন্যবাদ। আর এরা যারা করছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জন্য সঠিক তদন্ত লাগবে। যদি আসলে আপনি কোনো একজন মানুষকে এরকম ছত্রভঙ্গ করার জন্য মানে লাঠি চার্জ করতে হয়, তা আপনি কোথায় লাঠি চার্জ করবেন? আপনি তো লাঠি চার্জ করবেন তার কোমরের নিচে, তার পায়ে, কিংবা আসলে যে সমস্ত জায়গায় লাঠি চার্জ হলে তার স্থায়ীভাবে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে। আপনি ওই ভিডিও যদি দেখেন, আপনি দেখবেন নূরকে আসলে একদম লাঠি দিয়ে তার মাথায়, তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে, যেগুলিতে আসলে তার স্থায়ীভাবে তার ক্ষতি হইতে পারে, এরকম জায়গায় আঘাত করা হয়েছে। তার বুকের মধ্যে লাঠি দিয়ে গুঁতা দেওয়া হয়েছে, তার মাথার মধ্যে সে পড়ে যাওয়ার পরে আক্রমণ করা হয়েছে। এইগুলি তো কোনোভাবেই আসলে পুলিশ করতে পারে না। পুলিশ যখন ছত্রভঙ্গ করতে পারবে, এটা পুলিশি কাজের মধ্যে পড়বে না। আর সেই জন্য এগুলি অপরাধ হিসাবে একদম সুস্পষ্ট অপরাধ এবং এগুলির প্রমাণ আছে। শেখ হাসিনার অপরাধের যেরকম প্রমাণ আছে, ভিডিও আছে, এদের অপরাধের আসলে প্রমাণ আছে। অতএব এগুলির বিচার হওয়া খুবই প্রয়োজন। না হয় আসলে বাংলাদেশ থেকে হাসিনাকে সরাই যে ফেসিবাদকে সরানোর চিন্তা করা হয়েছে এবং এই সমস্ত বাহিনীর উপরে আসলে যে জনগণের টাকায় যারা পরিচালিত হয়, তারা যে আসলে জনগণের বিরুদ্ধে বিভিন্ন রকমের আচরণ করে এবং তাদের যে কোনো বিচার হয় না, সেটা ভাঙার জন্যই তো আসলে এই অভ্যুত্থান করে আমাদের সন্তানরা জীবন দিচ্ছে এবং আমাদের ছেলেরা এখনো পর্যন্ত পঙ্গু হয়ে আছে। অতএব এটার পরিবর্তন করতে হবে, এইটা কাউকে করতে দেওয়া যাবে না। আইনের অধীনে সবাইকে চলতে হবে, এমনকি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেই আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি মানতে হবে। তারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে এবং তাদের বিচার হবে না, এইটা দিয়ে আসলে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কিংবা স্বৈরতন্ত্রকে হটানো সম্ভব হবে না। তাদেরই সবার আগে বিচার দিতে হবে। একটি মহল কথা উঠিয়েছে শেখ হাসিনা ক্ষমা চেয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এইগুলি হচ্ছে আসলে এক ধরনের, এরা আসলে মানুষ হিসেবে অসম্ভব নির্মম এবং এরা বাংলাদেশের কোনো ধরনের স্থায়ী সমাধান চায় না।
বাংলাদেশে বারবার আমাদের সন্তানরা মারা যাবে, কোনো এক হাসিনা না এরকম লোকজন ক্ষমতায় আসবে এবং তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য যথেচ্ছভাবে আসলে রাষ্ট্রীয় বাহিনীগুলিকে ব্যবহার করবে, রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করবে এবং মানুষ খুন করে ফেলবে, স্থায়ীভাবে তাদের পঙ্গু করে ফেলবে। তারপরে তাদের বিচার হবে না কেবলমাত্র ক্ষমা চাইলেই তারা ক্ষমা পাইতে পারে এবং তারপরে তারা এসে রাজনীতি করতে পারে। এইরকম আলোচনা যারা আসলে উত্থাপন করে তারা বাংলাদেশের জনগণের না, শুধুমাত্র সারা দুনিয়ায় আসলে ন্যায় বিচারের শত্রুরা। আপনার নিশ্চয়ই শেখ হাসিনার যে অধিকার আছে সেটা হচ্ছে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাকেও বিচার করার সময় একজন অভিযুক্ত মানুষের যে সমস্ত অধিকার থাকে, তার আত্মপক্ষ রক্ষার যে অধিকার থাকে সেটা তাকে দিতে হবে, কিন্তু তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে ক্ষমা পাওয়ার অধিকার কোনগুলি এবং ক্ষমার বাইরে বিচারের বিষয় কোনগুলি, এগুলি আমাদের ফৌজদারি আইনে নির্দিষ্ট করে বলা আছে। আপনার সাথে আমার কী ধরনের বিরোধ হইলে সেইটা আমরা দুই পক্ষ মিলে আপোষ করতে পারবো, এটা যেরকম বলা আছে। কোন অপরাধ আপোষযোগ্য না, কোনটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, সেইগুলি আসলে বহু আগে থেকে নির্ধারণ করা আছে। আপনি খুন করার অধিকার ক্ষমা চেয়ে আসলে মীমাংসাযোগ্য অধিকার না। আপনি খুন করলে আপনাকে খুনের বিচার আসলে মোকাবেলা করতে হবে, আপনি ধর্ষণ করলে আপনার ধর্ষণের বিচার আপনাকে আসলে মোকাবেলা করতে হবে। এইটা আসলে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই। তো এরা আসলে কোনটা অপরাধ হিসেবে আপোষযোগ্য এবং কোন অপরাধ আসলে কোনোভাবেই আপোষযোগ্য না এবং কোন কারণে বিচারকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বিষয়গুলিকে গুলায়া তারা আসলে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই সমস্ত কথাবার্তা বলছে। তারা আসলে দেশ জাতি এবং বাংলাদেশের সারা দুনিয়ার ন্যায় বিচারের ধারণার শত্রু। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে যাবেন আপনাদের অপিনিয়ন, আপনাদের মতামতটা আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নুরুল হক নূরের ওপরে যে হামলার ঘটনা ঘটেছে সেটি অবশ্যই খুবই নিন্দনীয় একটি ঘটনা। তাকে যেভাবে মারা হয়েছে সেভাবে মারা মোটেও ঠিক হয়নি বলে মনে করছে অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা বলে যাবেন যে আপনারা কি মনে করেন ভিপি নূরকে মেরে ফেলার উদ্দেশ্যে মারা হয়েছিল। সকলেই দাবি করছে, সকলেই বলছে ভিপি নূরকে চিরতরে বিদায় দিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য এই পরিকল্পিত হামলা করা হয়েছে। তার উপরে যৌথ বাহিনীর এই হামলা পরিকল্পিত বলে মনে করছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, অপিনিয়নটা। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত বলবো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।